আমার খুব ভালো লেগেছে যে ভেবেছিলাম যে নারীদের উপলক্ষে আলোচনা অনুষ্ঠান শুধু হয়তো বা নারীরাই থাকবেন, অন্যান্য সব জায়গাগুলোতে যেমনটি হয়, কিন্তু আমার খুব আশাবাদী আমি, এবং আমার খুব ভালো লাগছে যেখানে পুরুষেরও আছেন। তার মানে নারী পুরুষ যে একই মুদ্রার এপিটার ওপি, এবং উন্নয়নের অগ্রযাত্রায় আমাদেরকে যেতে হলে যে হাত ধরে আমাদেরকে চলতে হবে, সেটি আজকের অনুষ্ঠানের এই উপস্থিতি কিন্তু এটি প্রমাণ করে দিল। একটু আগে আমি শুনছিলাম যে আমি যেহেতু একটু দেরি করে এসেছি, অন্যরা কি কথা বলেছেন। অনেকে বলেছে নারীদের দুর্গতির শেষ হয়, আবার বলেছেন যে মধ্যপ্রাচ্যে অত্যাচারগুলো হচ্ছে। তাহলে একটু যদি আমরা চিন্তা করি যে আমাদের আজকের নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে যে আজকের পদক্ষেপ আগামী ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যা শিশুর অধিকার। ইন্টারন্যাশনালি যেটা ইউএন থেকে বলা হয়েছে রাইট, জাস্টিস অ্যান্ড অ্যাকশনকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এই যে আমি কতগুলো কথা শুনেছি, আপনারা যারা কথা বলেছেন, নারীদের দুর্গতি শেষ হয় না, মধ্যপ্রাচ্যে তারা নানা রকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন, ঘরে বসে যারা মেয়ে শিশুর ছেলে শিশুর মধ্যে আমরা ডিফারেন্সিয়েশন করি, এবং আমরা যে আমাদের মনস্তাত্ত্বিক যে দুর্বলতা আছে সেই জায়গাটির কথা এসেছে। তো সবকিছুর মধ্যেই কিন্তু এই তিনটি কথা জড়িত আছে, একটি রাইট, একটি জাস্টিস এবং অ্যাকশন। এবং কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন, আমরা যে এতক্ষণ বিভিন্ন কথাগুলো হয়েছে সবগুলো বেসিক্যালি ছিল ডিপেন্ডিং অন দি রাইটস অ্যান্ড জাস্টিস নিয়ে। আমরা কিন্তু অ্যাকশনটাকে একটু মনে হয় আমরা অফ করে রাখি। যখনই নারী দিবস আসে আমরা বলি আমার আইনেই বলা আছে, আমার বিধিতেই বলা আছে, নারীর জন্য বৈশ্বিকভাবে এই কথা বলা আছে, নারীও সমান অধিকার পাবে, ধর্মীয় দিক থেকে নারীর ন্যায্য হিস্সা পেতে হবে, নারীকে পুরুষের পাশাপাশি সমান মর্যাদা দিতে হবে। সবই কিন্তু আমার রাইটের কথা, আমার কি বলবো যে জাস্টিসের কথা বলা হচ্ছে। কিন্তু আমরা এটাকে নিশ্চিত করব কিভাবে? সেই জায়গাটা, যেহেতু আমি সরকারের জায়গায় বসে কাজ করছি, আমি সবসময় একটু চিন্তা করি যে একটু আমাদের তো অনেক বিধিবিধান আইন কানুন আছে, অনেক ভালো ভালো বিধিবিধান আইন কানুন আছে, হয়তো কোনো কোনো আইন কানুনের দুই একটি ধারা হয়তো বা আমাদেরকে সাপোর্ট করে না, সেই জায়গাটাতে আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে। এই ধারা পরিবর্তন, আইনি কাঠামো তৈরি করা, নারীদের জন্য সুযোগ তৈরি করে দেয়া, নারীর জন্য সমতা নিয়ে আসা, আঞ্চলিকভাবে বৈষম্যকে দূর করা, আমরা যদি এই বিষয়গুলোকে দেখি, কিন্তু দূর করতে হবে আমরা বলি, কিন্তু কিভাবে করতে হবে সেই কথাটাতে কিন্তু আমরা আলোকপাতটা একটু কম করি। যে কারণে আমার কাছে রাইটলি মনে হয়েছে যে আজকের যে প্রতিপাদ্য ছিল রাইট, জাস্টিস অ্যান্ড অ্যাকশন, অ্যাকশনের জায়গাটাতে আমি একটু গুরুত্ব দিতে চাই। এবং অ্যাডাপ যেহেতু খুব অ্যাসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট এজেন্সি, তারা ডেভেলপমেন্ট এজেন্সি নিয়ে কাজ করেন, তারা একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত কিন্তু আপনাদের প্রত্যেকটা এনজিও দিয়ে কাজ করছে এই যে নারীদের আর্থসামাজিক উন্নয়নের জন্য, তাদের এডুকেশনের জন্য, তাদের ক্ষমতায়নের জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। তো এই কাজগুলো করবার জন্য আমি কি কি অ্যাক্টিভিটি নিয়েছি, যে অ্যাক্টিভিটিগুলো আমি কাজগুলো নিয়েছি, সেই কাজগুলো করে ওই নারী বা ওই শিশুটির জীবনে কি পরিবর্তন আসছে, কি ভ্যালু অ্যাডিশন হচ্ছে, সেটি একটু আমার মেপে দেখতে হবে। অর্থাৎ আমাকে একটু ট্রেসার স্টাডি করে দেখতে হবে আমি যে কাজগুলো গত 10 বছরে নিয়েছি, 5 বছরে নিয়েছি, সেটি একটি নারীকে কতদূর এগিয়ে নিতে সাহায্য করেছে। ওয়েদার আমার এই প্রোগ্রামটার মধ্যে বা আমার অ্যাক্টিভিটির মধ্যে কোনো ফল্ট আছে কিনা, বা কোনো ধরনের ব্যারিয়ার ছিল কিনা যাকে সঠিকভাবে এগিয়ে নিতে আমি সাহায্য করতে ততটা পারিনি, হয়তো বা 20% পেরেছি, 80% পারিনি। আবার কোনো কোনো প্রোগ্রাম আছে যে 80% বা 90% সাকসেসফুলি আমি ডান করতে পেরেছি, কিন্তু আবার কোনো জায়গায় একটু ছোট ছোট আমাদের ফেইলিওর রয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে এই ইভালুয়েশনগুলো অ্যাডাপের মাধ্যমে হতে পারে। আমরা ধরে নিই, আমরা শুধুমাত্র বলবো না যে আমাকে এটা দেওয়া হয়নি, আমাকে ওটা করা হয়নি, এটি না করে আমি আমার সক্ষমতাটাকে বাড়াই, আমার সক্ষমতাকে বাড়িয়ে আমরা একটু দেখি যে আমরা পুরুষ নারীরা মিলে আমরা সক্ষমভাবে কাজ করে একটা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দিকে আমরা নিয়ে যেতে পারি কিনা। আমরা ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কথাই বলছি, আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা বলছি। যখন আমরা টেকসই উন্নয়নের কথা বলি, নারীকে বাদ দিয়ে না, শিশুকে বাদ দিয়ে না। আর বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি অর্ধেকের বেশি যেহেতু নারী, সুতরাং আমি তাদেরকে ফেলে আমি যেতে পারবো না। সুতরাং আমাকে কি করতে হবে, তাদের রাইট জাস্টিসকে ইনস্টিটিউট করবার জন্য আমার অ্যাক্টিভিটি নিতে হবে। অর্থাৎ তাদের দক্ষতা, আমাকে প্রথম কাজ করতে হবে
নারীরা রাবেয়া আপা বলেছেন যে আমাদের মা দাদি নারীরা মুখ বুঝে তারা কাজই করে গেছেন, তার মানে কি তার দক্ষতা ছিল না? ওই যে সংসারটা পরিচালনা করে আজকে যে রাবেয়া আপা যেখানে দাঁড়িয়ে আছেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে কিন্তু ওই আমার মায়ের কিন্তু সক্ষমতাটা ছিল, আমাকে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলবার সুযোগ করে দিয়েছেন। যদিও উনি ঘরে বসে কাজ করেছেন, এটিকে আমি ছোট করে দেখবো না, আমার ঘরকে সামলানোর দায়িত্ব আমার। অনেক সময় আমরা বলে থাকি, অনেকে এটা হয়তো বা ডিবেট হতে পারে যে আমি ঘরে কাজ করি দেখে আমাকে পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। আমি ঘরের কাজ করি আমার নিজের ঘরের শান্তির জন্য, আমার নিজের ঘরের ডেভেলপমেন্টের জন্য, যেন আমার সন্তান যেন দুধে ভাতে থাকে। আমি আজকে যা করতে পারিনি, আমার সন্তান যেন সেই কাজগুলো সামনের দিকে করতে পারে। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, যখন নারী আন্দোলনের কথা শুরু হয়েছিল সেই 1908 সালের দিকে, তখন কিন্তু সেই যুদ্ধটা ছিল কিসে? ব্রেড আর পিসের জন্য। একটু খেয়াল করে দেখি, শুধু ব্রেড আর পিসটা ছিল তখন বেশি। অর্থাৎ সেই জায়গা থেকে কিন্তু আজকে আমরা বিভিন্ন থিওরিটিক্যাল চেঞ্জের মধ্য দিয়ে এসেছি। আমরা জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট থিওরির কথা জানি, যেখানে পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে নারীকে যেন একসাথে নিয়ে কাজ করা যায়, তাদের যেন নিশ্চয়তা দেওয়া হয়, তাদের জাস্টিসকে, তাদের রাইটকে। সেই জ্ঞান, সেই জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট থিওরি থেকে আমরা পরের দিকে চলে এসেছি এসে আমরা হিউম্যান ডেভেলপমেন্ট থিওরিতে। হিউম্যান ডেভেলপমেন্ট থিওরিতে কি বলা হয়েছে? যেখানে ক্যাপাবিলিটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। অমর্ত্য সেনের কথায় আমরা ক্যাপাবিলিটিকে যদি গুরুত্ব দিই, তাহলে নারীকে যদি আমি ক্ষমতায়ন করতে চাই, শুধু আইনি কাঠামো থাকলেই হবে না, বা অ্যাডাপের আয়োজনে আজকে আপনি আমি এখানে কথা বলে গেলেই হবে না, তার সক্ষমতা বাড়াতে হবে। আমরা যদি দেখি যে আমরা শিক্ষার ক্ষেত্রে যদি দেখি, স্টেমের কথা আমরা জানি, তাই না? সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্সের কথা। এই জায়গাগুলোতে আমরা দেখবেন যে মেয়েরা পিছিয়ে থাকে। কারণ কি? আমি নিজে অঙ্কে খুব কাঁচা ছিলাম ছোটবেলায়। আমি বলবো না যে আমার বুদ্ধি কম, আমাকে যিনি অঙ্ক শিখিয়েছেন উনি আমাকে বকা দিয়ে দিয়ে অঙ্ক শিখিয়েছিলেন। তো ওটার প্রতি আমি আমার আগ্রহ হারিয়ে ফেলেছিলাম, আমি বুঝতে পারতাম না। কিন্তু আমি যখন আমার দীর্ঘ সময় আমি অর্থ বিভাগে কাজ করেছি, পরিকল্পনাতে কাজ, আমি তো দিব্যি আমি এক্সেল শিট নিয়ে কাজ করি, আমি অনেক স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করি, তো আমার তো ফেলিওর হয়। তার মানে আমাকে আনন্দের সাথে শেখাতে হবে, সেটি কন্যা শিশুই হোক আর সেটি ছেলে শিশুই হোক। আমাদেরকে শিক্ষার ব্যবস্থাটাতে আমাকে ইনক্লুসিভ করতে হবে, যেন ছেলে মেয়ে সবাই, যে দূর জায়গা থেকে যখন হেঁটে একটি মেয়ে স্কুলে যাবে, আরেকটি ছেলে যখন হেঁটে আসবে, তার পরিবেশের যে বৈশিষ্ট্য সেটি একটু ভিন্ন। একটু খুব সহজেই ছেলেরা যেতে পারে, মেয়েরা পারে না, নানা রকম বাধা বিপত্তি আসে। সরকারের দিক থেকে আমাদের কাজ হবে এই জায়গাটাতে ফ্যাসিলিটেট করা। অর্থাৎ এখানে অ্যাক্টিভিটির কথাটা চলে আসছে, যে নির্দ্বিধায় নির্বিঘ্নে যেন 1 মাইল দূরে হেঁটে গিয়েও যেন আমার কন্যা শিশুটি যেন স্কুলে যেতে পারে, আমার কর্মী মেয়েটিও যেন এনজিওর কাজে সাইকেল চালিয়ে হোক, তার মোটর সাইকেল চালিয়ে হোক, সে যেন নির্দ্বিধায় যেন কাজ করতে যেতে পারে। তো অর্থাৎ আমার সমাজে সিকিউরিটিটাকে, আমার নিরাপত্তাটাকে নিশ্চিত করতে হবে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমি মনে করি রাবেয়ার মতো আমার একটা উদাহরণ দিই। আমরা বলে থাকি যে পরিবারের মেয়ে শিশু ছেলে শিশুকে আমরা একটু আলাদা করে দেখি। এই জায়গায় একটি বলবো, আমি মনে হয় বাংলাদেশে যদি খুব লাকি কয়েকজন ফ্যামিলি থাকে, আমি মনে করি আমি নিজেকে সেই সৌভাগ্যবান, কারণ আমার পরিবারে আমরা 4 ভাই বোন, 2 ভাই 2 বোন। তো আমার বাবা মাকে আমি কখনো দেখি নাই যে আমাদেরকে আলাদা করে দেখছেন। আমার বাড়ি অনেক দূরে, নীলফামারী, তখন যমুনা সেতুও ছিল না। আমার বাবা মাকে আমাকে পড়িয়েছেন বিকারুন্নিসা সেকেন্ডারি স্কুলে, কলেজে। আমার ছোট বোনকেও পড়িয়েছে, সে সময় যমুনা ব্রিজ ছিল না। আমার ভাইকে পড়িয়েছেন ক্যাডেট কলেজে। তো এই যে, তার মানে কি, পরিবারের ভিতর থেকে এই আলোকিত অবস্থাটা বেরিয়ে আসে পরম্পরায়। অর্থাৎ পরিবারের ভিতরেই আমাকে একটি প্র্যাকটিস করতে হবে। আরেকজন বলেছিলেন যে শিশুরা ঘরেই নিরাপদ থাকছে না, তারাও নানা রকম অ্যাবিউজের শিকার হচ্ছে। এটি কেন? আমরা যাদেরকে জেল জরিমানা দিচ্ছি, আমরা কি কখনো একটু দেখেছি তাদের মনস্তাত্ত্বিক ব্যাধিটা কি? তারা কেন এই ধরনের চাইল্ড অ্যাবিউজ করছে? কেন একটা বাচ্চাকে ধর্ষণ করে গলা কেটে দিচ্ছে? ওর কি মানসিক সমস্যা? তার মানে এই সমস্যাটা প্রিভেইল করছে আমার সোসাইটিতে। আমার তো সেরকম অ্যাক্টিভিটি নিতে হবে, সেরকম অ্যাওয়ারনেস বিল্ডিং করতে হবে যে এই কাজগুলো যেন না হয়, এবং দৃষ্টান্তমূলক শাস্তি তো অবশ্যই। তো আমরা শুধু নারী উন্নয়নের কথা বলেই যাব, কিন্তু অ্যাক্টিভিটিকে যদি আমরা বাদ দিয়ে যাই, তাহলে কিন্তু এই আবারও সামনের বছর আমরা এই আলোচনাগুলোই করব, কিন্তু আমাদের উন্নয়ন থেকে আমাদের উত্তরণ ঘটবে না। উত্তরণের জন্য আমাদেরকে অ্যাক্টিভিটি নিতে হবে, এটি নারী পুরুষ নির্বিশেষে আমাদেরকে কাজ করে যেতে হবে।
আবার বলেছেন আরেকটু উল্লেখ করতে চাই যে আমাদের বিশ্বে যেমন শ্রমশক্তির কথা আমরা যেমন বলি, আমরা জানি যে আমাদের বিশ্বের শ্রমশক্তির প্রায় 40% হচ্ছে নারীর রিপ্রেজেন্টেশন। কিন্তু আমরা যদি দেখি গড়ে 20% কম কিন্তু মজুরি পাচ্ছে এই নারীরা। তার মানে কি এখানেও আমার একটু কাজের জায়গা আছে। তার মানে আমাকে আইনি কাঠামো তো আমাকে বলছেই সমতা দিতে হবে, বাংলাদেশের সংবিধান বলছে না যে আমাকে সমতা দিতে হবে, কিন্তু আমাকে কাজটাকে সাজিয়ে নিতে হবে। আমি কিভাবে সমতা দিব? এই যে কাজের কথা বললাম যে 20% কম মজুরি পায়, এটা শুধু বাংলাদেশের চিত্র না, সারা বিশ্বে। আপনি যদি একটু খেয়াল করেন অস্ট্রেলিয়ার মতো দেশেও যারা সরকারি পর্যায়ে কাজ করেন, সেখানে আমি দেখেছি নারীরা পুরুষের থেকে 26% তারা স্যালারিটা কম পায়। তো মনে কি হতে পারে না আপনাদের যে আমরা তো মজুরির কথা বলছিলাম, যারা মাঠে ঘাটে কাজ করে কেউ ছেলেরা 600 পেলে নারীরা 300 পাচ্ছে। আর অস্ট্রেলিয়াতে দেখেন যারা তাদের ক্যাবিনেটে কাজ করছে, বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করছে, ওখানেও তারা কম পাচ্ছে। তার মানে বৈষম্যের জিনিসটা আসলে এটা আমাদেরই তৈরি, আবার এটিকে আমাদেরকেই ভাঙতে হবে। আমাদেরকে ভাঙতে হলে আমার বিবেককে জাগ্রত করতে হবে। বিবেককে জাগ্রত না করলে আমরা এটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো আমি যে কথা বলছিলাম যে আমি যে পরিবার থেকে ওখানে পড়েছি, আমার মনে হয়েছে যে আমি যখন আমার বাবা মার ছায়ায় ছিলাম বা আমাকে বড় করেছেন, আমি কখনোই আমার পরিবারে বৈষম্যের শিকার হইনি। কিন্তু চাকরি জীবনে এসে কি হয়েছে, আমার ক্যাপাসিটি হয়েছে, আমার এখন দাঁড়ানোর একটা জায়গা হয়েছে। কিন্তু এই চাকরি জীবনে এসে পুরুষের সাথে একই তালে কাজ করে আমাকে কিন্তু প্রতি মুহূর্তে প্রমাণ করতে হয়েছে আমিও পারি। আমাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু আমাকে প্রমাণ করতে হয়েছে আমিও পারি। এই যে আমিও পারি, এটি কেন পেরেছি আমি? কারণ আমার বিভিন্ন রকম স্কিল ডেভেলপমেন্ট করেছি, আমার সক্ষমতাকে বাড়িয়েছি। যেখানে আঙ্গুল তুলে কেউ যেন বলতে না পারে ও তো একটা বিশেষ সুবিধা নিয়ে এসছে। আমাকে আজকে যে দেখে বলবে যে বিশেষ, সে ভুল করবে, কারণ আমি আমার সক্ষমতা দিয়ে আমি আমার নিজের জায়গায় শক্তভাবে দাঁড়িয়ে আছি এবং অন্যদেরকেও আমি একইভাবে উৎসাহিত করি। নারীদেরকে আমরা বলবো যে আমাদের আইনি কাঠামো, আমাদের অন্যান্য সহযোগিতা, অন্যান্য বিধিবিধান যাই আছে সেগুলোকেও যদি আমরা পজিটিভভাবে কাজে লাগাতে পারি, সেই সাথে আমাদের দক্ষতাকে যদি আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে আমাদেরকে পিছিয়ে পড়ে থাকতে হবে না। ঘরে যে মাটি রয়েছে তারও কিছু দক্ষতার দরকার আছে। সেই দক্ষতাটা কেন? তার সন্তানকে বলতে হবে তুমি ছোটবেলা থেকে, অপর ছেলে সন্তানকে বলতে হবে তুমি অন্য একটি কন্যা শিশুর প্রতি যত্নশীল হবে। তুমি যখন বিয়ে করে ইন ফিউচার তোমার ওয়াইফকে নিয়ে আসবে, তুমি তোমার ওয়াইফকে তুমি সাপোর্ট করবে। তাহলেই এই যে আমরা ঘরে বসে কাজ করে পারিশ্রমিক পাচ্ছি না এই প্রশ্নটা করি, এই প্রশ্নটা তখন থাকবে না। তখন আমার সংসারকে সুন্দর করবার জন্য স্বামী স্ত্রী মিলেই কিন্তু আমরা এগিয়ে যাব। এবং আপনি ছোটবেলা থেকে যখন আপনার সন্তানের মধ্যে এই নৈতিক গুণাবলীগুলোকে যদি আপনি তুলে ধরতে পারেন, তার মনের ভিতরে যদি আপনি ভরে দিতে পারেন, তাহলে সমাজে যে অন্যায়, ইনসিকিউরিটির যে বিষয়গুলো আসছে, সমতার যে অভাব রয়েছে, সেই জায়গাগুলো থেকে আমরা অনেকখানি বেরিয়ে আসতে পারবো এবং আমরা হাতে হাত মিলিয়ে এগিয়ে যেতে পারবো।